প্রথমে যে কোনো অধ্যায় সম্পর্কে আমাদের পড়ার আগে আমাদের ওই অধ্যায় সম্পর্কে বিশেষভাবে জেনে নিতে হবে ওই অধ্যায়ের ইতিহাস সম্পর্কে। তাই আমরা বাস্তব সংখ্যার ইতিহাস সম্পর্কে জানবো আজ। সংখ্যার ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন। পরিমাণকে প্রতীক দিয়ে সংখ্যা আকারে প্রকাশ করার পদ্ধতি থেকে গণিতের উৎপত্তি। গ্রিক দার্শনিক এরিস্টটলের মতে প্রাচীন মিশরের পুরোহিত সম্প্রদায়ের অনুশীলনের মাধ্যমে গণিতের আনুষ্ঠানিক অভিষেক ঘটে। তাই বলা যায় সংখ্যাভিত্তিক গণিতের সৃষ্টি যীশুখ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর পূর্বে। যীশুখ্রিস্টের জন্মের 2000 বছর পূর্বে। এরপর নানা জাতি ও সভ্যতার হাত ঘুরে সংখ্যা ও সংখ্যা রীতি অধুনা একটি সার্বজনীন রূপ ধারণ করেছে। স্বাভাবিক সংখ্যার গণনার প্রয়োজনে প্রাচীন ভারতবর্ষের গণিতবিদগণ সর্বপ্রথম শূন্য ও দশমিক ভিত্তিক স্থানীয় মান পদ্ধতির প্রচলন করেন, যা সংখ্যা বর্ণনায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। পরে ভারতীয় ও চীনা গণিতবিদগণ শূন্য, ঋণাত্মক, বাস্তব, পূর্ণ ও ভগ্নাংশের ধারণার বিস্তৃতি ঘটান, যা মধ্যযুগে আরবীয় গণিতবিদগণ ভিত্তি হিসেবে গ্রহণ করেন। দশমিক ভগ্নাংশের সাহায্যে সংখ্যা প্রকাশের কৃতিত্ব মধ্যপ্রাচ্যের মুসলিম গণিতবিদদের মনে করা হয়। মুসলিম গণিতবিদ দশমিক ভগ্নাংশের প্রকাশ আবার তারাই একাদশ শতাব্দীতে সর্বপ্রথম বীজগণিতীয় দ্বিঘাত সমীকরণের সমাধান হিসেবে বর্গমূল আকারে অমূলদ সংখ্যার প্রবর্তন করেন। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মুসলিম গণিতবিদগণ একাদশ শতাব্দীতে দ্বিঘাত সমীকরণ অর্থাৎ বীজগণিতীয় দ্বিঘাত সমীকরণের সমাধান হিসেবে বর্গমূল আকারে অমূলদ সংখ্যার প্রবর্তন করেন। ইতিহাসবিদদের ধারণা খ্রিস্টপূর্ব 500 অব্দের কাছাকাছি গ্রিক দার্শনিকরাও জ্যামিতিক অঙ্কনের প্রয়োজনে অমূলদ সংখ্যা, বিশেষ করে 2 এর বর্গমূলের প্রয়োজনীয়তা অনুভব করেছিল। ঊনবিংশ শতাব্দীতে ইউরোপীয় গণিতবিদগণ বাস্তব সংখ্যাকে প্রণালীবদ্ধ করে পূর্ণতা দান করেন। দৈনন্দিন প্রয়োজনে বাস্তব সংখ্যা সম্বন্ধে শিক্ষার্থীদের সুস্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন। এই অধ্যায়ে বাস্তব সংখ্যা বিষয়ে সামগ্রিক আলোচনা করা হয়েছে। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা যা জানতে পারবে বা তোমরা যা যা শিখতে পারবে: বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস করতে পারবে, বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে আসন্ন মান নির্ণয় করতে পারবে, দশমিক ভগ্নাংশের শ্রেণীবিন্যাস করতে পারবে, আবৃত্ত দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবে এবং ভগ্নাংশকে আবৃত্ত দশমিকে প্রকাশ করতে পারবে, আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করতে পারবে, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবে, সদৃশ ও বিসদৃশ দশমিক ভগ্নাংশ ব্যাখ্যা করতে পারবে, আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারবে এবং এতদ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে। আজ এটুকু থাকুক। বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস। স্বাভাবিক সংখ্যা। আমরা কোনগুলোকে স্বাভাবিক সংখ্যা বলি? ন্যাচারাল নাম্বার,
কখনো কখনো n দিয়ে স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয়। আমরা সাধারণত 1, 2, 3, 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা মনে করি, যা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলেও পরিচিত। 2, 3, 5, 7 ইত্যাদি মৌলিক সংখ্যা, কারণ এগুলোকে এক ভিন্ন অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এবং 4, 6, 8, 9 ইত্যাদি যৌগিক সংখ্যা, কারণ 2 2 4, 2 3 6, 2 4 8, 2 3 6, 3 3 9 ইত্যাদি যৌগিক সংখ্যা। দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। সহমৌলিক সংখ্যা কাকে বলে? দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। যেমন 3 ও 35 পরস্পরের সহমৌলিক। পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ -3, -2, -1, 0, 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার যে মিল তা হলো 1 2 3 4 1 2 3 4 এগুলো পূর্ণ সংখ্যায়ও হবে, কিন্তু স্বাভাবিক সংখ্যায় -3, -2, -1, 0 এগুলো হবে না। কেননা এগুলো ঋণাত্মক। এখানে বলা হয়েছে এগুলো ধনাত্মক হতে হবে। 1 থেকে যত সংখ্যা আছে, 1-এর পর থেকে যতগুলো সংখ্যা হোক সবগুলোই স্বাভাবিক সংখ্যা হবে, কিন্তু অবশ্যই সেখানে দশমিক থাকতে পারবে না। ভগ্নাংশ সংখ্যা। p ভাগ q, p একটা সংখ্যা, q একটা সংখ্যা হবে, দুইটাই ভগ্নাংশ সংখ্যা। আকারে কোনো সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয়, যেখানে q 0 সমান নয়, q 0 থেকে বড় হবে, আবার 1-এর সমানও না, 1-এর থেকেও বড় হবে, এবং q দ্বারা p নিঃশেষে বিভাজ্য নয়। p এর যে মান হবে, q এর যে মান হবে, p কে q দ্বারা ভাগ করলে সেটা বিভাজ্য হবে না, অর্থাৎ 4/2 আকারে হবে না। তাহলে উদাহরণ হিসেবে দেওয়া যায় 1/2, 3/2, -5/3, 4/6 ইত্যাদি ভগ্নাংশ সংখ্যা। কোনো ভগ্নাংশ p ভাগ q এর ক্ষেত্রে p ছোট হবে q অপেক্ষা। যদি হয় তাহলে ভগ্নাংশটিকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন প্রকৃত ভগ্নাংশের একটা উদাহরণ দেয়া যায় এভাবে, প্রকৃত ভগ্নাংশ। উপরের সংখ্যাটি অবশ্যই বড় হবে, লব হর, অর্থাৎ লব অপেক্ষা হর বড় হবে। মূলদ সংখ্যা। p ভাগ q আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যখন p ও q পূর্ণ সংখ্যা এবং q 0 সমান নয়। যেমন 3/1 = 3, আবার 11/2 = 5.5, 5/3 = 1.666 অর্থাৎ 666 এমনই হতে থাকবে ইত্যাদি মূলদ সংখ্যা। যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবেও লেখা যায়। সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা হবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবেও লেখা যায়। অমূলদ সংখ্যা। যে সংখ্যাকে p ভাগ q
কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ 0 এর সমান নয়, অর্থাৎ 0 থেকে বড় হবে, সে সংখ্যাকে অম্ল সংখ্যা বলা হয়। 0 থেকে ছোট হতে পারে। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অম্ল সংখ্যা, যেমন √2 = 1.414213 আরও অনেক হবে। √3 = 1.732 আরও অনেক আছে এখানে। ক্যালকুলেটর থেকে যদি তোমরা নিজেরা বের করে নাও, তাহলে দেখা যাবে যে ক্যালকুলেটর অনেকগুলো সংখ্যা হয়। ক্যালকুলেটর যতগুলো সংখ্যা ধরে তারপরে আর ওঠে না, এর জন্য এই সংখ্যাগুলোর শেষে ... ব্যবহার করতে হয়। √5/2 = 1.118 অনেক ইত্যাদি অম্ল সংখ্যা। কোনো অম্ল সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। আজ এ পর্যন্তই। নিয়মিত তোমাদের পড়াশোনা এগিয়ে যাও, ঘরে অনুশীলন করো।